আমরা এখন যে সময়টার মধ্য দিয়ে যাচ্ছি সেই সময়টাকে এক কথায় কঠিন সময় বলা যায়। খুব কঠিন একটা সময়, যেখানে নীতি নিষ্ঠতা বা যেখানে সহজ কথা সহজ করে বলাটা খুব মুশকিল। সবাই এক ধরনের ভনিতা, এক ধরনের ভণ্ডামিকে আশ্রয় করে বেঁচে থাকতে চাইছে। ঠিক সেখানে দাঁড়িয়ে একজন মানুষ একটু অন্যরকম করে ভাবতে চেয়েছিলেন, যে ভাবনাটা আমার খুব প্রিয়, কারণ আপনারা অনেকেই জানেন যে আমি বারবার এই অন্যরকম ভাবনার সপক্ষে দাঁড়াই। আমার মনে হয় যা ধারাবাহিক চলছে তার বাইরে গতির উল্টো দিকে কাউকে দাঁড়াতে হয়, অবস্থান রাখতে হয়। কারণ ভালো কিছু না সবসময় অল্প সংখ্যক মানুষের হাত ধরে চলা শুরু করে। ইতিহাস তার সাক্ষী দেবে। যে মানুষগুলো সত্যি কথা বলেছিলেন, সমাজের জন্য, সমষ্টির জন্য কিছু অন্যরকম কথা বলতে চেয়েছিলেন, তাদের খুব বিপদের মধ্যে পড়তে হয়েছে বারবার। ইতিহাস এই সাক্ষী দেয়। ঠিক তেমনি একজন, কয়েকদিন ধরে রীতিমতো চর্চা চলছে, আলোচনা চলছে তার মৃত্যু রহস্য নিয়ে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, ৪৩ বছরের এক যুবক। বারবার মনে হচ্ছিল সহজ করে সহজ কথাটা বলার একটা রীতি সে রপ্ত করেছিল। অভিনয়ের পাশাপাশি একটা পডকাস্ট চালু করেছিল, এবং সেই সূত্রে ঠিক এই কঠিন সময় সহজ কথা বলবার একটা ধারা তৈরির দিকে তার মন ছিল। সহজভাবে কঠিন কথাগুলো বলা, চারপাশটা তো খুব কঠিন, খুব জটিল। সেই সময় সহজ কথা বলবার অভ্যাসটা আমরা হারিয়ে ফেলছি কিনা বোধহয় রাহুল সেই দিকে ইঙ্গিত করতে চেয়েছিল। আমরা সেই সহজ কথার মানুষটাকে আজ একটু বোঝবার চেষ্টা করি, বোঝবার চেষ্টা করি এই সহজ কথাটা কেন আজকের সময় এত কঠিন হয়ে উঠেছিল। এই সহজ কথা বলবার মূল্য কি তাকে দিতে হলো? এই আশঙ্কা, এই সংশয়টাও কিন্তু আমাদের থাকছে। আসুন এ বিষয়ে একটু অন্যরকম ভাবে আমরা ভাবি, আলোচনা করি, আরো একটু সহজ কথা সহজ করে বলবার চেষ্টা করি এই কঠিন সময়, এই রূঢ় বাস্তবতার সামনে দাঁড়িয়ে। আজ এই সহজ কথার মানুষটাকে চেনাবার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি মীরাতুন নাহারকে। অধ্যাপক ডক্টর মীরাতুন নাহার আমার সঙ্গে রয়েছেন। আমি মীরাতুনজির সঙ্গে সরাসরি কথা বলে এই সহজ কথার বিষয়টি যে আদৌ আজকের সময় সহজ নয় সেটা একটু বোঝবার চেষ্টা করব। আসুন প্রথমেই মীরাতুনজির সঙ্গে পরিচয় করিয়ে দিই। মীরাতুনজি, আপনাকে আমি প্রথমে জিজ্ঞাসা করবো যে সহজ কথার মানুষটিকে, রাহুলকে আমরা আসলে সহজ কথার মানুষ বলে চিনতে চাইছি, কেন এই সহজ কথার মানুষকে আমাদের আজকে চেনবার তাগিদ হলো, সেটা আমি আপনাকে বলেছি। আপনি যদি একটু ব্যাখ্যা করে বলেন যে এই সময় সহজ কথা সহজ করে বলাটা কেন এমন কঠিন হয়ে উঠছে। রাহুলের প্রধান পরিচয় মানুষের কাছে তিনি একজন অভিনেতা ছিলেন। আজকে আমি তিনি বলছি, কিন্তু আমি সে বলতেই স্বচ্ছন্দ বোধ করছিলাম। তবুও আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে তাকে তিনি বলাই উচিত, বয়স যতই আমার সন্তানের মতো হোক। সে যে জীবন, তিনি যে জীবন যাপন বা সে যে জীবন যাপন করে গেছে এবং জীবনটাকে যেভাবে বিলিয়ে দিয়ে গেছে বলা যায়, মিলিয়ে গেছে সে বাস্তব জীবন থেকে, সেই সবটা যদি আমরা আজকে ভাবনার জগতে নিয়ে যাই, তাহলে আমার মনে হয় ও অনেক উঁচু মাপের মানুষ ছিল। সেই জন্য আমি সেই গৌরববোধ থেকে, ওর জন্য গৌরববোধ থেকে আমি আপনি বলছি, কিন্তু মন থেকে তুমি বলতেই ইচ্ছে করছিল, সে বলতেই ইচ্ছে করছিল। যেটা ধাক্কা দিয়েছে আজকে রাহুলের পরে, এবং মর্মান্তিক অবশ্যই, যেটা আজকে আলোড়ন তুলেছে সমাজ মাধ্যমে সারা রাজ্যে তথা সারা ভারতবর্ষ, হয়তো আমি অতটা জানি না, হয়তো বা বিশ্বেও,
সেটা হলো তার এই মৃত্যুতে মর্মান্তিক আঘাত, আর মৃত্যুটাকে ঘিরে নানান ধরনের জল্পনা কল্পনা চলছে। আসল সত্য কি সেটা জানার ইচ্ছা কতজনের আছে আমার খুব সংশয় হচ্ছে। এটাকে ঘিরে যেন একটা বানানো গল্প বানানো হচ্ছে। এটা আমার অন্তত দুঃখ খুব লাগছে যে এত মর্মান্তিক মৃত্যু, যে মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে, আর সেই রহস্যটাকে নিয়ে বাণিজ্য করা হচ্ছে। বাণিজ্য করা হচ্ছে কেউ কেউ কলাকুশলী জগৎ বা ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষজনেরা, তারা কিন্তু এটার থেকে লাভালাভের হিসাবও বুঝে নিতে চাইছে। তার মৃত্যু, মৃত্যু তো এমন একটা ব্যাপার প্রত্যেকের জীবনে আসবেই, কেউ বলতে পারে না কখন আসবে। রাহুলের জীবনে তাই হলো, কিন্তু মুশকিল হলো যে স্বাভাবিক মৃত্যু নয়, তাকে মেরে ফেলা হয়েছে। সেটাই আমাদের ভাবাচ্ছে। কিন্তু আমাকে ভাবাচ্ছে তার মৃত্যুটা খুব বেশি মনে হচ্ছে না যে চমকে দিয়েছে। এই সময়টা এত বেশি হত্যার ঘটনা একটির পর একটি আমরা গত কয়েক বছর ধরে বর্তমান রাজ্যের শাসক দলের শাসনকালে দেখতে পেয়েছি। হত্যাকাণ্ড পরপর হত্যাকাণ্ড ঘটে গেছে। যে হত্যাকাণ্ডগুলোর বিচারের প্রহসনও চলেছে, কিন্তু শেষমেশ কোনো কিনারা হয়নি। শেষও নয়, তারপরেও শুনছি আরো কিছু জনের মৃত্যু হয়েছে রাহুলের পরেও। কিন্তু রাহুল হচ্ছে এমন একজন মানুষ যার মৃত্যু মানুষের মনে আলোড়ন তুলে দিল। কারো মনে কিভাবে আমরা এর সঙ্গে জড়িত আছি যেন সেটা না জানাজানি হয়ে যায়। কারো মনে আলোড়ন তুললো যে কিভাবে কথা বললে প্রকৃত অপরাধীর দিকে তীরটা না যায়। নানানজন নানানভাবে নিজেদেরকে উপস্থাপন করছে বলা যায়, আমার মনে হয়। তো আমি এটা নিশ্চিত যে রাহুল হয়তো যদি পরিণত বয়সে গিয়ে তার মৃত্যু ঘটতো, তাহলে এতখানি আলোড়ন হয়তো তুলতে পারত না। স্বাভাবিক মৃত্যু যদি হতো বয়সে গিয়ে, পরিণত বয়সে, আজকে যে বয়সে যে সময় যেভাবে তার মৃত্যু ঘটলো সেটা ভাবাচ্ছে মানুষকে। এবং মুশকিল হচ্ছে যে সে যে কথা বলতে চাইতো, আবার সেতে চলে গেলাম আমি, তাই বলেই বলি, সে করেই বলি, স্বচ্ছন্দ লাগবে। সে যে কথা বলতে চেয়েছিল 42-43 বছর বয়সে পৌঁছেও মাত্র, সেই কথাই যেন আরো স্পষ্ট হয়ে গেল, অনেকখানি স্পষ্ট হয়ে গেল যে সহজ কথার দিন আর নেই। বড় কঠিন সময়ে এসে আমরা পৌঁছেছি। যে মানুষটা সহজ কথা সহজভাবে, সহজ সত্যকে সহজ কথায় তুলে ধরবে, সেই মানুষটিকে চিনবার মতন, গুরুত্ব দেওয়ার মতন, তাকে বাঁচিয়ে রাখার মতন মানুষের বড় অভাব দেখা দিয়েছে। সেটাই রাহুলের মৃত্যু প্রমাণ করে দিল। কিন্তু আমি আবার উল্টো দিক থেকে ব্যাপারটি দেখছি। রাহুল যে সময় যেভাবে চলে গেল, সেই সময়টা আমাদেরকে ভাবিয়ে দিয়ে গেছে। রাহুল কিন্তু অনেকেই বলছে যে মৃত্যুটা অত্যন্ত দুঃখের, ইত্যাদি ইত্যাদি, অসময়ের মৃত্যু। কিন্তু আমার মনে হচ্ছে এই মৃত্যু তাকে, তার জীবনকে মহত্ব দিয়ে গেছে, মাহাত্ম্য দিয়ে গেছে। তার জীবনটা একটা মহৎ জীবনে পরিণত হয়ে গেল। মৃত্যুটা কালোত্তীর্ণ হয়ে গেল। একটা অসময়ে মৃত্যু, অপরিণত বয়সী মৃত্যু, এত কম বয়সী মৃত্যু, সেই মৃত্যু কিন্তু তাকে অমর করে রেখে দেবে। আমার বিশ্বাস যে ইতিহাসে তার নাম থেকে যাবে, মানুষের ইতিহাসে। অবশ্যই অভিনয় জগৎ, শিল্প জগৎ, হেনা তেনা, তার বহুবিধ প্রতিভার অধিকারী ছিল রাহুল, এটা আমাদের মানতে হবে। বহুবিধ প্রতিভা, নাটক, সিনেমা, টেলিভিশন, লেখা, চারটিখানি কথা নয়, কথা সুন্দর করে বলতে পারত, কখনো নিন্দুক ছিল না, কারোর নিন্দামন্দ করে মানুষের দৃষ্টি আকর্ষণ, মনোযোগ আকর্ষণ করতে চায়নি। ঠিক অত্যন্ত সহজভাবে
যে কথাটা সত্য সেটা বলতো, সেটি যদি সত্যটা যদি কঠিনও হয় কিন্তু সহজ করে বলতো, কখনোই নিন্দুক স্তরে সে পৌঁছয়নি। যখন এখন নিন্দামন্দের ঝড় তুলে দেওয়ার সময়, সেই সময়টা দেখা যাচ্ছে সে ব্যতিক্রমী রাস্তা ধরে চলেছিল তার জীবনে। আমি অনেকগুলো, আমরা কিভাবে জানছি, তো তাহলে মৃত্যু সম্পর্কে শেষ কথা এটা, আমার মনে হয় মৃত্যু সম্পর্কে মানুষের মনে যে ভয়, মানুষের মনে যে দুঃখ, মানুষের মনে যে এক ধরনের বিষাদ মগ্নতা তৈরি হয়, সেটাকে সে ওলটপালট করে দিয়ে গেছে। যারা তাকে মেরেছে তারা বোঝেনি, মেরেছে সেটাই সত্য বলে মনে হচ্ছে, তারা বোঝেনি তাদের এই অপকর্মটি রাহুলকে অনেকখানি উপরে তুলে দিয়ে গেছে। সে যে মাপের মানুষ সেই পরিচয়টা আরো বেশি স্পষ্ট হয়েছে। এখন যারা বলছে যে বিশেষ করে আমি অভিনয় জগতের মানুষদের দেখছি, তারা বিশেষ করে তাদের নিরাপত্তার কথাটা খুব বলছে, গুরুত্ব দিচ্ছে কিসের উপরে, এমন ব্যবস্থা হোক যাতে আমাদের সমস্ত, আমাদের কলাকুশলীদের মধ্যে, আমাদের টেকনিশিয়ান ইত্যাদি ফিল্ম জগতে অভিনয়ের সঙ্গে যারা সংযুক্ত, তাদের নিরাপত্তাটা স্থির করা হোক। তাদের দাবিটা কিন্তু মূলত এই সূত্রে কেটে গেছে। হওয়া উচিত ছিল একমাত্র দাবি যে এই মৃত্যু কেন ঘটলো জবাব দিতে হবে, কারা ঘটালো জবাব দিতে হবে, এবং কঠোরতম শাস্তি দিতে হবে। সব থেকে বড় কথা, বিচার ব্যবস্থা যেন অতলে তলিয়ে না যায়, হারিয়ে না যায়। কোথায় সুদূরে মিলিয়ে গেল বিচার, 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 তারপরে বিচার কোথায় মিলিয়ে গেল, বিচার করার মতন কেউ নেই। এটি যেন না হয়। কেউ কি সেটা বলেছেন? আমি তো শেষমেশ দেখছি কর্মবিরতি, হানা টানা নানান ধরনের কথার পরে শেষমেশ কি জানা গেল, যে না, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এতদিন নিরাপত্তা যে ছিল না সেটা কারোর খেয়াল হয়নি, তখনও বেঁচে থাকতে বলার কথা প্রয়োজন বোধ করেনি। আজকে তার প্রাণের বিনিময়ে তারা নিজেদের নিরাপত্তা খুঁজছে। এটা আমাকে এই বয়সে ভাবিয়েছে, এবং আমি অত্যন্ত মর্মাহত যে আমরা মানুষ এরকম পর্যায়ে আজকে পৌঁছে গেছি। সেখানে রাহুল দেখিয়ে দিয়ে গেছে, মারা গেলে মানুষ সম্পর্কে অনেক বড় বড় কথা আমরা বলি, এটা তেমন নয়। মারা যাওয়ার পরে আমরা তাকে চিনতে পেরেছি, এটা হচ্ছে ঘটনা, জাস্ট একটা কোইন্সিডেন্স বলা যায়, যে মারা গেছে আমরা চিনতে পেরেছি। সেই জন্য মৃত্যুটাকে আমি অত মহিমান্বিত করার মধ্যে সীমাবদ্ধ রাখবো না আজকে আমার কথা। আমি যেটাতে অভিভূত হয়েছি, রাহুল মারা যাওয়ার পরে সেটা আমি লক্ষ্য করিনি। তার আগেই আমাকে সে আকৃষ্ট করেছে। আমি তার সঙ্গে আমার সাক্ষাৎ পরিচয় ছিল না, সে আমাকে চিনত কিনা তাও আমি জানি না, কিন্তু আমি মোবাইল ঘাটাঘাটি করি, ইউটিউব ইত্যাদির সঙ্গে আমার নিজেরও সংযোগ আছে, সাক্ষাৎকার দিতে হয়। চ্যানেলে থাকি না আজকাল, টিভি চ্যানেলে, তোমার চ্যানেলে থাকি, এটা ঠিক, একমাত্র তোমার চ্যানেলে, তোমার অনুষ্ঠানে থাকি। তো আমি ঘাটাঘাটি করতে করতে একদিন লক্ষ্য করলাম সহজ কথা বলে একটা পডকাস্ট, এবং সেই পডকাস্টে বাবা আর ছেলের কথোপকথন হচ্ছে। বাবা পডকাস্টটা করেন এবং বাবা ছেলের ইন্টারভিউ নিচ্ছে, সাক্ষাৎকার নিচ্ছে। আমি একেবারে, আমার শুধু চোখের দৃষ্টিটা আটকে গেল তা নয়, আমার অন্তর্দৃষ্টি, ভেতরের দৃষ্টিটা আটকে গেল। আমি দেখলাম একটা অসাধারণ, অভাবনীয়, অকল্পনীয় ব্যাপার ঘটছে। বাবা একেবারে কেউ বুঝতেও পারবে না যে বাবা, ছেলেও এমন ভাবে কথা বলছে, বোঝা যাবে না যে ছেলে সাক্ষাৎকার দিতে এসেছে নিজের বাবার কাছে। এটা আমাকে খুব আকৃষ্ট করলো, এবং তাদের কথাবার্তাগুলো, প্রশ্ন যেমন উত্তরও তেমন, উত্তরগুলো অভূতপূর্ব উত্তর। এইরকম সন্তানও পৃথিবীতে কম জন্মায়, আর এইরকম বাবাও খুব কম পাওয়া যায়, লক্ষ্য করা যায়। আমি একটু দর্শনের অধ্যাপনা করেছি, আমি দীর্ঘ বছর পড়াশোনার জগতেরই মানুষ, শিক্ষা জগতের মানুষ। আমার চিন্তা আমাকে সবসময় তাড়না করে, ফলে এই দুজন মানুষ আমাকে সহজে তাদের চিন্তাগুলো যেভাবে প্রকাশিত হচ্ছে
সেটা আমাকে খুব আকৃষ্ট করলো। আমি মুগ্ধ আপ্লুত হয়ে সবটা শুনলাম। শুনতে শুনতে শুনেছিলাম বলে আজকে দুটো কথা বলার অধিকারী আমি হয়েছি। আর ওই বাবা এবং ছেলের কথোপকথন সাক্ষাৎকার শুনবার পরে আমি সহজের এই সহজ বলছি না, রাহুলের অন্যান্য রাহুল করতো কি পডকাস্ট করতো এবং সে বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নিত। আমি সেদিকে এবার আকৃষ্ট হয়ে গেলাম যে এই মানুষটির সাক্ষাৎকার নেওয়াটা তো দেখতে হবে। এ তো চিন্তা করতে পারে, চিন্তা করে কথা বলতে পারে, চিন্তার বিষয়গুলো কঠিন কিন্তু প্রকাশভঙ্গি সহজ। আরো লক্ষ্য করলাম এই মানুষটি আরেকটি অভাবনীয় মারা যাওয়ার পরে স্তুতি করছি না, মারা গেলে মানুষ মহান হয়ে যায় তা নয়, এগুলো আমার তার আগেই লক্ষ্য করার বিষয় হয়েছিল। একটা বাবা তার ছেলের নাম রেখেছে সহজ। একদম যথেষ্ট তাৎপর্যপূর্ণ আজকের সময়। আমি সেদিনই ভেবেছি বেশ কয়েক মাস আগে যে এই সাক্ষাৎকারটা দেখবার পরে আর ওর পডকাস্টিং গুলো দেখবার পরে তো আমি ভাবছি এরকম মানুষের দেখা তো এত বছর, আমার এখন ৭৬ পূর্ণ হয়েছে, ৭৭-এ পড়েছি, এত বছর বয়স পর্যন্ত আমি এমন নাম তো কখনো শুনিনি। কি চমৎকার একটি নাম! মনে পড়লো রবি ঠাকুর, যিনি আমাদের মাথার উপর জল করছেন, চিরকাল থাকবেন, মেঘলা আকাশ তাকে আবৃত করতে পারবে না। এখন মেঘলা আকাশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তবু তুমি তো জানোই পড়াশোনা করা মানুষ, সহজ কথা বলতে তুমি কহো যে সহজ কথা যায় না লেখা সহজে। এই কথা আমার মনে পড়লো এবং সেটা পাশাপাশি মনে হলো যে অভিনয় সম্পর্কে এটুকু বলি, আগের দিনের অভিনেতা অভিনেত্রীদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ছিল। তারা অন্য রকমের অভিনেতা অভিনেত্রী ছিলেন। বর্তমান সময়ের সিনেমাগুলো এমন হয়েছে, তরল বলা যায়, তরল কথাটা ব্যবহার করা যায়, সেই তরল পানীয় দেওয়ার মতন সিনেমা যেন পরিবেশন করা হয়। তো সেই জন্য সেই সব সিনেমার প্রতি আমার আকর্ষণ ছিল না, আমি দেখিও নি, রাহুলকে অভিনয় করতেও আমি দেখিনি, কারণ সেই জগতে আমার অনধিকার প্রবেশ আমার ছিল। কিন্তু আমি মনে হয়েছে না, আমি যখন ওর চিন্তা শক্তির পরিচয় পেলাম এবং জানতে পারলাম লেখালেখি করে, যথেষ্ট লেখালেখি করে, লেখালেখির কথাগুলো সে কখনো কখনো কোনো কোনো সাক্ষাৎকার ইন্টারভিউতে পডকাস্টিং এ শোনাচ্ছে, সেই লেখালেখির কথাগুলো আমাকে মানে আমি কিভাবে বোঝাবো, আমাদের বাঙালিদের মধ্যে আজকালকার এই সময়ে কোনো মানুষের মধ্যে সেই মানুষগুলো আজকে বৃদ্ধা হয়ে গেছেন, অচল অবস্থা প্রাপ্ত হয়েছেন, এই মানুষগুলো আজকে আর নেই। যেটা সম্পর্কে রাহুলও বলেছিল যে একটা হিরণ্ময় নীরবতা তৈরি হচ্ছে, এই শব্দটা সে ব্যবহার করেছিল।